রাখাইন ইস্যুতে মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব পুনর্বিবেচনার পরামর্শ। রাজনৈতিক আলোচনা ছাড়া সিদ্ধান্ত হলে ভুগতে হবে বাংলাদেশকে, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক শক্তি বা দলগুলো আছে, তাদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে, তাদের সম্মতি নিতে হবে, তাদের মতামত নিতে হবে, কারণ রাষ্ট্রের জন্য এটা খুব বড় ধরনের সিদ্ধান্ত। ফ্যাসিস্ট সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষে পড়েছিল পুলিশ, বললেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না। যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। পদ্ধতির বিষয়ে 15 মের মধ্যে নিজেদের মতামত জানাবে দলগুলো। শেখ হাসিনার মেয়ে পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দ এবং রিসিভার নিয়োগের নির্দেশ। এলজিইডির প্রধান কার্যালয় সহ 36টি দফতরে একযোগে দুদকের অভিযান। যে কোনো অভিযান চালাতে সামরিক বাহিনীকে সর্বোচ্চ স্বাধীনতা দিল ভারত সরকার। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সিদ্ধান্ত জানালো পিটিআই। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে জাতিসংঘের এই আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়ার নানানমুখী ঝুঁকি আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা, প্রতিবেশী ভারত এবং চীনের অনাপত্তিপত্র, করিডোর পরিচালনা এবং নিরাপত্তার বিষয় নিশ্চিত না করতে পারলে এজন্য ভুগতে হতে পারে বাংলাদেশকে। সেই সাথে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত এমন সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার কথা বলছেন তারা। রাখাইন বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের এই প্রদেশ কৌশলগত কারণে চীন, ভারত সহ এ অঞ্চলের সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ। গেল কয়েক মাস ধরে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাখাইন। বিরোধপূর্ণ এলাকায় ঢুকতে পারছে না জাতিসংঘও। পূর্বাভাস, এবছর খাদ্য উৎপাদন হ্রাস পাবে, মানবিক বিপর্যয় আসন্ন। সেখানে খাদ্য সহায়তা পৌঁছাতে বাংলাদেশের ভূমি ব্যবহারের প্রস্তাব ছিল জাতিসংঘের। একেই বলা হচ্ছে মানবিক করিডোর। জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতেও ছিল এটি। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। জানা গেছে রাখাইনে সহায়ক পরিবেশ ও সবার জন্য শর্তহীনভাবে ত্রাণ বিতরণের নিশ্চয়তা চায় বাংলাদেশ। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি, তবে লজিস্টিক সহায়তা দিতে রাজি ঢাকা। লজিস্টিক সাপোর্ট তো এমনি হবে না, লজিস্টিক সাপোর্ট কোনো পথ দিয়ে যেতে হবে এবং যার কতগুলো নিয়মাবলী আছে সেটাই করিডোর। সরকারের ভাবনা যাই হোক, কৌশলগত নানা কারণে স্পর্শকাতর এমন সিদ্ধান্ত সরকারকে বুঝে শুনে নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন বিশ্ব ক্ষমতার অনেক বড় খেলোয়াড়দের স্বার্থ জড়িত রাখাইনের সাথে। চীনের স্বার্থ, ভারতের স্বার্থ, রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে যদি কোনো কিছু করা হয় তাহলে তাদের পক্ষ থেকে যে কোনো পর্যায়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করা হবে। জাতিসংঘের ব্যানারে আমরা মনে করছি সেখানে আমরা সাহায্য নিয়ে যাব। এটা যে বড় অন্যান্য শক্তি এটাকে প্রতিহত করবে না সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। ভারত চীন মুখোমুখি আছে অনেক বিষয়, ফলে তারা উভয়ে এরকম একটা বিষয়ে রাজি হবে কি না সেটা একটা চ্যালেঞ্জ। এবং কোনো এক দেশ যদি রাজি না হয় তাহলেও বাংলাদেশ এটা নিয়ে এগিয়ে যাবে কিনা, এগিয়ে যাওয়ার ঝুঁকি নিবে কিনা। সেই সাথে গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনারও তাগিদ তাদের। পার্লামেন্ট নাই, তার পরিবর্তে যে রাজনৈতিক শক্তি বা দলগুলো আছে তাদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে, তাদের সম্মতি নিতে হবে, তাদের মতামত নিতে হবে, কারণ রাষ্ট্রের জন্য এটা খুব বড় ধরনের সিদ্ধান্ত। এটা খুব হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই। এই ধরনের মানবিক করিডোর যে কোনো সময় ভবিষ্যতে
একটা সামরিক ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশের বর্তমান সরকার তো অনির্বাচিত সরকার, এখন কোনো পার্লামেন্ট নেই। এই ধরনের বিষয় সাধারণত পার্লামেন্টে আলোচনা হওয়ার ব্যাপার, কিন্তু যেহেতু এখন নেই, সরকারের দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া। একদিকে রোহিঙ্গা সংকট, অন্যদিকে পাক ভারত উত্তেজনা, এসব কারণে অস্থিরতা এই অঞ্চলে। এমন পরিস্থিতিতে মানবিক করিডোরের নামে নতুন কোনো সংকটে শেষ পর্যন্ত পা দেবে না বাংলাদেশ, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। প্রশ্ন হলো যে এইটার নিরাপত্তা কে দিবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পড়তে হয় জনরোষে। মানুষের অধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় তিনি পুলিশের ভালো কাজের প্রশংসা করেন। 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গেল বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্ত 62 জন পুলিশ সদস্যকে ব্যাজ পরিয়ে দেন ডক্টর ইউনূস। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা পুলিশ আর জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা নিজেদেরই দূর করার আহ্বান জানান। বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। পরাজিত শক্তি যেন কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সজাগ থাকার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। নির্বাচনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা চান প্রধান উপদেষ্টা। বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে সব প্রার্থীরা যেন সমান সুযোগ পায়। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। এ সময় নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল হওয়ার তাগিদও দেন প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোটদান পদ্ধতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে 15ই মের মধ্যে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। সিইসি বলেন, রাজনৈতিক দলের সমর্থন না পেলে সুষ্ঠু নির্বাচনের জন্য নেয়া কোনো প্রচেষ্টাই সফল হবে না। সীমিত পরিসরে হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় ইসি। সকালে নির্বাচন ভবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এতে অংশ নেন। প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, সিস্টেম ডিজাইন, আইনি ও নিরাপত্তা ইস্যু সহ লজিস্টিক এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান তুলে ধরা হয় এমআইএসটি, ঢাবি ও বুয়েটের প্রতিবেদনে। সিইসি জানান, সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় কমিশন। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং এর কার্যকারিতা তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।
ভোটিং পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক সংস্কৃতি, ভোটারদের অবস্থান, শিক্ষাগত যোগ্যতা, প্রযুক্তিগত জ্ঞান সহ বেশ কিছু বিষয় বিবেচনা করছে কমিশন। আমাদের ভোটারদের সাথে প্রতারণার ফলে আমাদের সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি টুডে এবং এই ট্রাস্টের জায়গাটা তখনই রিভাইভ হবে যখন এক বা একাধিক স্বচ্ছ গ্রহণযোগ্য ভালো নির্বাচন ব্যবস্থা। প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে 15 মের মধ্যে মতামত জানাবে রাজনৈতিক দলগুলো। বেশ কিছু ভালো প্রস্তাব এসছে, তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে, এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য, যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার ওই সুবিধা থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। পদ্ধতি যাই হোক, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে একমত ইসি এবং রাজনৈতিক দলগুলো। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যাপারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। জানা যায়, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি দেন। তাতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তিনি আশঙ্কামুক্ত নন। এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন বেগম জিয়া। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আসার পরামর্শ দিয়েছেন তাকে। 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এবার সেই সুযোগ এসেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণে কাজ করবে, শান্তি সম্প্রীতি দেশ গড়ার আশ্বাস দেন তিনি। এ সময় দলের নেতাকর্মীদের সাথে কোনো অন্যায়ের সাথে না জড়ানোর আহ্বান জানান বিএনপির মহাসচিব। এর আগে জামালপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি দবিরুল ইসলামের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়া আজকে আমার মেয়েদের জন্য যেটা করেছেন সেটা এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। উনি মেয়েদের ক্লাস 12 পর্যন্ত লেখাপড়া বিনা বেতনে করে দিয়েছিলেন। অন্যদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। শফিকুর রহমানের দাবি, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বর বা এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযোগী সময়। এর আগে সকালে কুলাউড়ার ভুকসিমিল ইউনিয়নের সহযোগী সদস্য ফর্ম বিতরণ করেন তিনি। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন। এলাকার মানুষ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার আশা প্রকাশ করেন জামায়াতের আমির। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আগামী শুক্রবার বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলিস্তান 0 পয়েন্ট এলাকায় লিফলেট বিতরণ শেষে কথা জানান আখতার হোসেন। আমরা দলগতভাবে আওয়ামী লীগের বিচার এবং বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা, রাজনৈতিক এবং তাদের যে সাংগঠনিক কার্যক্রম তার উপর নিষেধাজ্ঞার দাবিতে 2রা মে শুক্রবার বায়তুল মোকাররম দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে একটা কর্মসূচি আমরা আয়োজন করেছি। 1 থেকে 1.5 মাসের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ শেষ করে জাতীয় সনদ তৈরি করা যেতে পারে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলের নেতারা জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না দল। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একত্রে পথ খোঁজার চেষ্টা করছে সবাই।
মঙ্গলবার সকাল 10টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। 5 সংস্কার কমিশনের প্রধানের সাথে বৈঠকে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10 সদস্যের প্রতিনিধি দল। সভার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক। একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলে এক ভাষায় কথা বলবো না, কিন্তু আমাদের লক্ষ্য এক। সেই জায়গা থেকেই আমরা আসলে ঐক্যবদ্ধ আছি, থাকব, এবং বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে যে আমরা আমাদের কতটুকু সাফল্য আমরা অর্জন করতে পারব। 4 ঘন্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। পরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জানান, জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের 121টিতে একমত তার দল। 23টি প্রস্তাবের বিষয়ে আংশিক মত আর 22টিতে ভিন্ন মত জানানো হয়েছে। এবং ভবিষ্যতে সাইফুল হক জানান, সংবিধানের মৌলিক নীতিমালা অক্ষুণ্ণ রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। জুলাই সনদে স্বাক্ষরের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দল তা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। যেসব প্রশ্নে আমাদের মধ্যে মতৈক্য আছে, আমাদের মধ্যে বোঝাপড়া আছে, একটা ন্যূনতম প্রশ্নে যেখানে আমরা একমত, তার ভিত্তিতে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি, আমরা জাতীয় সমঝোতা তৈরি করতে পারি, এবং যেখানে সকল রাজনৈতিক দল তারা সেখানে স্বাক্ষর করবেন, এবং তারপরে আমরা এখানে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনে আমরা যেতে পারি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাইরে রাখার পক্ষে মত দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এছাড়াও জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা ও নির্বাচনে জামানতের পরিমাণ কমানোর কথা বলেছে দলটি। অনেকগুলো মানবিক বিপর্যয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটের মোংলায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পৌর শহরের শাহাদাতের মোড় এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, বন্দর শ্রমিক কর্মচারী সংঘ মাঠে একই সময়ে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে এই ঘটনা। একই জায়গায় বিএনপির সমর্থক শ্রমিক এবং এনসিপির সমর্থক শ্রমিকরা সমাবেশ করতে চায়। এই নিয়ে হাতাহাতি এবং সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন। দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা গুলশানে একটি ফ্ল্যাট জব্দ করতে দুদককে আদেশ দিয়েছেন আদালত। ওই ফ্ল্যাটের দেখাশোনার জন্য রিসিভার নিয়োগের আদেশও দেয়া হয়। ফ্ল্যাটটির মূল্য 57 লাখ টাকা দেখানো হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। দুদকের আবেদনে বলা হয়েছে, সাইমা ওয়াজেদের স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর, স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক বলেন, অনুসন্ধানী দল চাইলে আদালতে আদেশ নিয়ে রেড অ্যালার্টও জারি করার এখতিয়ার রাখে। তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া, রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। এদিকে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন 12 মে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একযোগে চলছে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযান। মঙ্গলবার সকাল থেকে এলজিইডির বিভিন্ন কার্যালয়ে অভিযান শুরু করে দুদক। চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী কার্যালয়, রাজশাহী, দিনাজপুর সহ বিভিন্ন জেলা উপজেলায় চলছে অভিযান। সংস্থার কর্মকর্তারা জানান, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ মিলেছে। সেসব অনুসন্ধানে এলজিইডির প্রধান কার্যালয় ছাড়াও জেলা উপজেলা পর্যায়ে 36টি কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয়। প্রমাণ পেলে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করেছে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মারধরের ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার 2টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা হয়েছে।
বিকেল 3:30টার কিছু পরের ঘটনা। রাজধানীর মিন্টো রোডের পুরাতন রমনা থানার সামনে দেখা যায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে। রাস্তার অপর পাশ থেকে আসা এক গাড়ি চালকের সাথে বাকবিতণ্ডা করতে দেখে এগিয়ে আসে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সিদ্দিককে কয়েক দফায় মারধর করে তারা। টানা হেঁচড়ায় সিদ্দিকের পরনের জামা ছিঁড়ে যায়। মুহূর্তেই তাকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে অভিনেতা সিদ্দিককে কান্নাকাটি করতেও দেখা যায়। এ সময় কেউ কেউ সিদ্দিককে আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিলেন। সিদ্দিককে ধরে আনা ছাত্রদল কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন এই অভিনেতা। জুলাই আন্দোলনেও তার ভূমিকা ছিল ফ্যাসিবাদের পক্ষে। আড্ডা শেষ করে আমরা সবাই বাসার দিকে রওনা দিছিলাম। তো আমরা মিন্টো রোড থেকে যাওয়ার পথে দেখতে পাই যে সিদ্দিকের গায়ে একটা মোটর বাইকের সাথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তো ওইখানে তর্কতর্কি হয়, তাৎক্ষণিক আমরা তারে শনাক্ত করি। সাবেক 3বারের প্রধানমন্ত্রী যখন বাড়ির সামনে বালুর ট্রাক যখন রাখা হলো, তখন তিনি একটা কথা বলছিলেন যে বাঘের থাবা মিস হতে পারে, বাঘে ধরলে সারা পায়, হাসিনা ধরলে সারা পায় না। পরে বিকেল 4:45টার দিকে তাকে রমনা থানায় সোপর্দ করা হয়। রমনা বিভাগের ডিসি জানান, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় গুলশান থানায় 2টি মামলা রয়েছে অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে। তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে। মনে হয় 2টা মামলা আছে গুলশান থানায়, একটা ওদের কাছে একটা টিভিতে মনে আছে। গুলশান থানা থেকে একটা টিম আসলে আমাদের ফ্রি আর কি নিয়ে যাবে, তারপরে তারা যদি মনে করে গ্রেফতার দেখাবে দেখাবে। এর আগে গত বৃহস্পতিবার রাতে গুলশানের শাহজাদপুর দেলোয়ার টাওয়ারে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন অভিনেতা সিদ্দিক। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাকে ধরতে টাওয়ারের সামনে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে সিদ্দিকের বন্ধু ও কথিত দুলাভাই জামিল আহমেদের সহায়তায় কৌশলে পালিয়ে যান তিনি। এদিকে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। আইএমএফের শেষ 2 কিস্তির ঋণ ছাড়াই বাংলাদেশের রিজার্ভ স্থিতিশীল। তাদের সহায়তা ছাড়া বাজেট বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা। বলেন, বাংলাদেশ এখন আর আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয়, বরং ঋণ না দিলে দাতা সংস্থার সংশ্লিষ্টদের চাকরিও যেতে পারে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। তবে এমন মন্তব্য করলেও শেষ পর্যন্ত আইএমএফের ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনীতি পুনরুদ্ধারে আইএমএফের কাছ থেকে 470 কোটি টাকা ঋণ প্রতিশ্রুতির 3 কিস্তিতে 231 কোটি টাকা পেয়েছে বাংলাদেশ। বাকি আছে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণের 239 কোটি টাকা। এ নিয়ে দীর্ঘদিন ধরে দেন দরবার চলছে আইএমএফ ও সরকারের। অর্থ উপদেষ্টা ওয়াশিংটনে সংস্থাটির নীতি নির্ধারকদের সাথে ঋণ নিয়ে বৈঠক করে ফিরেছেন মঙ্গলবার সকালে, কিন্তু দাতা সংস্থাটির নানা শর্তের কারণে ঋণ ছাড় নিয়ে সুখবর জানাতে পারেননি। ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ওরা বলছে ফ্লেক্সিবল, যে ওপেন করে দেয়। আমরা বলছি একেবারে ওপেন করে দেওয়া, কারণ ফরেন এক্সচেঞ্জ ইজ এ মেজর পলিসি টু মনিটারি পলিসি। এটা ওপেন করে দিয়ে আমি পাকিস্তানের মতো 280 টাকা, শ্রীলঙ্কার মতো 400 টাকা পৌঁছে যাব, ওরা না পৌঁছাবে না। আমরা বলছি যে আমরা সেটা নেব না, কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশ এখন আইএমএফ ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল না। আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। অর্থাৎ তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছি। যদি বাজেট সাপোর্ট, যদি আমরা আইএমএফের ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তা ভাবনা করছি, আমরা নিজের মতো করে বাজেট করতে চেষ্টা করি। তবে আইএমএফের শেষ 2 কিস্তির ঋণ ছাড় নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা। এরপরও অর্থ ছাড় না হলে আইএমএফ কর্মকর্তাদের চাকরি ঝুঁকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা তো একটা হার্ড ডিসিশন নেব, প্রোগ্রামে থাকবো কি না থাকবো, না এটা আমরা নেব। ওরা তো ওদের চাকরি বাকরি আছে, তো ইন্দোনেশিয়ায় টাকা দিতে না পেরে অনেকের চাকরি চলে গেছে জানেন তো। মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদের স্ট্রং স্ট্যান্ড নিছে, অনেকের চাকরি থেকে রিটায়ার করতে বাধ্য হয়েছে। আমরা যদি না নিয়ে দেখবেন না, ওখানে কয়েকজনের চাকরি যায়।
অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে সতর্ক আছে সরকার। এরই মধ্যে এলএনজি, ইলেকট্রনিক্স পণ্যসহ বেশ কিছু পণ্য দেশটি থেকে আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েটরি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। খেয়াল খুশি মতো কর ছাড়ের সুযোগ থাকবে না, এটা জাতীয় সংসদের কাছে চলে যাচ্ছে, আর সেখানেই পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে। ইআরএফ আয়োজিত সেমিনারে এমন তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজস্ব আয় বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে, যারা কর দিচ্ছে না এবং ফাঁকি দিচ্ছে তাদের টার্গেট করা হচ্ছে। আগামী বছর কর্পোরেট ট্যাক্স অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বিনিময় হার বেড়েছে রিজার্ভও, যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখনও চ্যালেঞ্জ। ইআরএফ সেমিনারে বক্তারা কেবল প্রবৃদ্ধি নয়, টেকসই সামষ্টিক অর্থনীতিতে নজর দেওয়ার কথা বলেন। একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে আছি, চাপে আছি, ক্রাইসিস কেউ কেউ বলে, বাট অ্যাটলিস্ট বলবো যে চ্যালেঞ্জ, বাট একটা বেশ চাপে আছি। সেই জায়গাটাকে একটা সহনীয় পর্যায়ে এনে আমরা আবার গ্রোথ রিবাউন্ড খুব দ্রুতই করতে পারবো। বিদেশি বিনিয়োগকারীদেরকে আনার ব্যাপারে সবচেয়ে বেশি পেইনফুল জায়গা যেটা আমাদের এক্সিস্টিং ইনভেস্টরদের কাছ থেকে পাই, সেটা হচ্ছে এই ট্যাক্সেশন পলিসি অ্যান্ড দ্য এক্সিকিউশন। বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনার উদ্যোগের কথা বলেন এনবিআর চেয়ারম্যান। জানান, কমাতে হবে ঋণ নির্ভরতা। টিআইএনধারী সবাইকে করের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা ডিজিটাইজেশনটাকে প্রমোট করছি যাতে করে সহজে লোকজন ট্যাক্স দিতে পারে। সেটা আপনারা দেখেছেন, গত বছর আমরা ব্যাপক সাড়া পেয়েছি ডিজিটাইজেশনে। আগামী বছর থেকে চেষ্টা করব আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্ন যেটা, সেটাকে যাতে আমরা অটোমেটেড করতে পারি। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে কর ছাড় দেওয়া হলেও তা নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। আগামীতে কারা কর ছাড় পাবেন তা নির্ধারণ করবে সংসদ। সরকার অথবা জাতীয় রাজস্ব বোর্ড কোনো ট্যাক্স এক্সপেন্ডিচার অ্যালাউ করতে পারবে না। এই ক্ষমতাটা পার্লামেন্টের হাতে যাবে। কারোর সাথে একটু ভালো সম্পর্ক আছে অথবা একটু ভালো মতো কনভিন্স করতে পারলাম আর আমি একটা এক্সামশন পেয়ে গেলাম, এই রাস্তাটাও কিন্তু সামনের দিকে খুব কঠিন হয়ে যাবে। আমরা সেই ধরনের পলিসির দিকেও আমরা যাচ্ছি। আইএমএফ এবং বিশ্বব্যাংকের সাথে বৈঠকে সব শর্তে একমত হয়নি সরকার। বৈদেশিক মুদ্রার বিনিময় হার খোলা বাজারে ছাড়ার বিষয়েও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। যে পয়েন্টটা আমাদের ডিসএগ্রিমেন্ট বেসিক্যালি সেটা হচ্ছে, আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের এক্সচেঞ্জ রেটটাকে একেবারে ওপেন করে দেওয়া নিয়ে, এটা নিয়ে আমাদের মধ্যে একটু বিশেষ করে আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় কিছুটা আছে। আমরা বিভিন্ন রকম ফর্মুলা ওরাও দেয়, আমরাও দিই। এর মধ্যে এখনো আলাপ আলোচনা চলছে। আইএমএফ এর সাথে 5 মে আবারও বৈঠকের কথা জানান এনবিআর চেয়ারম্যান। আগামী 5 তারিখে একটা মিটিং হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 4 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে ঘণ্টাখানিকের জন্য বরিশাল কুয়াকাটা মহাসড়ক এই কর্মসূচি পালন করে তারা। দাবি আদায় করতে সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দেয়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা জানায়, ফ্যাসিবাদ পুনর্বাসন এবং বিতর্কিত সকল কর্মকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্ষমা চাওয়া এবং অধ্যাপক ডক্টর মহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা সহ 4 দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন তারা। কিন্তু সমাধানের পরিবর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ প্রত্যাহার সহ দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে 10:40 মহাসড়ক ত্যাগ করে শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানায়, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন তারা। অভিযোগ, সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো ফল মেলেনি। অবশ্য শাটডাউন কর্মসূচির সাথে একাত্মতা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। শাটডাউন কর্মসূচি পালনে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন ক্যাম্পাসে। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে শ্রেণীকক্ষ, অধ্যক্ষের রুমসহ বেশ কয়েকটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। দুপুরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। অভিযোগ, সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো ফল মেলেনি। অবিলম্বে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবি জানান তারা।
আমাদের 1 নং দাবি, যেখানে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্লাব ইন্সট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতি রায় আছে সেটা বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইন্সট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে শিক্ষা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। এ নিয়ে শিক্ষকদের মতামত জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। এদিকে 6 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। অভিযোগ, দাবি পূরণে বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আমাদের মূল কথা এখন হয়তো 6 দফা নয়তো মৃত্যু। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে শাটডাউন ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে শাটডাউন কর্মসূচির সাথে একততা জানায়নি বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার থেকে তারা ক্লাসে ফিরবেন। আমরা কি শাটডাউন কর্মসূচি পালন করতেছি না? রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আলাদা আলাদা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে কুতুবদিয়ার উত্তর ধুরুং কায়সারপাড়া বেড়িবাঁধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলহাজ নাজের কবি ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হলো। মানববন্ধনের পর দোয়া মাহফিলও করেন তারা। এছাড়া কক্সবাজার শহরে শোক র্যালি এবং কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় 1991 সালের 29 এপ্রিলের ঘূর্ণিঝড়ে মৃতদের স্মরণ করা হয়। কুতুবদিয়া টেকসই বেড়িবাঁধ এবং ফেরি বাস্তবায়ন পরিষদের এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বর্তমানে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় তৃতীয় দিনে তার বড় বোন হামিদা বেগম সহ 11 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে 3 দিনে 17 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। সকালে জেলা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসিরার বড় বোন হামিদা বেগম, মাদুরা সদর থানার এএসআই এনামুল হক, আসামি হিট্টু শেখের প্রতিবেশী জোহরা, সাইফুল শিহাব সহ 11 জন সাক্ষী দেন। এর আগে গত 2 দিনে আসিয়ার মা সহ 6 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামীকাল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। গেল 13 এপ্রিল এই মামলার চর্চির আদালতে জমা দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠন করা হয়। গত 6 মার্চ মাগুরার নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। আসামি পক্ষ থেকে 10 জন সাক্ষীকে যথাযথ জেরা করা হয়েছে এবং আগামীকাল আবারও সাক্ষীর জন্য দিন ধার্য আছে। এই মামলার মেডিকেল অফিসারগণ আগামীকাল সাক্ষী দেওয়ার জন্য হুজুর আদালতে আসবেন। দ্রুততম সময়ের মধ্যে এই মামলার সাক্ষী গ্রহণ সমাপ্ত করে ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাল্লাহ। নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে সন্ত্রাসী হামলা থেকে প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান শাকিল। প্রতিদিনের মতো গতরাতেও ছোট ভাইকে নিয়ে নিজের চায়ের দোকান সামলাচ্ছিলেন। এ সময় অস্ত্রধারী কয়েকজন লাবিব নামে এক যুবককে তুলে নিতে চাইলে বাধা দেয় শাকিল। এতে ক্ষুব্ধ হয়ে তাকেই গুলি করে সন্ত্রাসীরা। ছোট্ট শিশুটি আর পাবে না বাবার আদর। সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারানো শাকিলের বাড়িতে শোকের ছায়া। পেশায় থাই মিস্ত্রি শাকিল বেশ কিছুদিন ধরেই নোয়াখালীর বেগমগঞ্জের গঙ্গাবর বাজারে চায়ের দোকান দিয়ে বসেছিলেন। ঘটনার রাতেও ছোট ভাই শুভকে নিয়ে কাজ করছিলেন দোকানে। হঠাৎই সিএনজি চালিত অটোরিকশায় 5 জন অস্ত্রধারী তাদের প্রতিবেশী যুবক লাবিবকে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়দের পাশাপাশি অস্ত্রধারীদের বাধা দেয় শাকিলও। লাবিবকে তুলে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা গুলি চালালে আহত হয় শাকিল। কুপিয়ে জখম করা হয় ছোট ভাই শুভকেও। দুজনকেই দ্রুত হাসপাতালে নেওয়া হলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একটা সিএনজি আসছিল, একটা সিএনজি আসি মনে হয় একটা ছেলেরে তুলে নেওয়ার জন্য যখন চেষ্টা করে আমরা বাধা দিই, ভাই কিসে আমাকে বলো। তো ওরা আমাদেরকে ঠেলামারি হেলাই দেয়। হেলাই দিলে মনে করেন আমাদের সাথে আর একটা যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা কয় কিসে বলো না, আমরা শাকিল ছেলেটা বলে কিসে। এরপরে ওই ছেলেটা মনে করেন নিজেরা আমারই হালাই দিয়ে মনে করেন গুলি করছে। সিএনজি করে আসি একটা লোককে নিয়ে যাইতে চাইছিল, পরে আমার বাগিনা সহ আরো 2 জন মিলে অনেকগুলো ওকে বাধা দেওয়ার পরে আমার বাগিনারা স্পটে গুলি করে। পরে স্থানীয়রা 3 সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশ হেফাজতে। তুই চলে যা বাইর দিকে, আমরা এলাকার ব্যাগে বই সমাধান করি। এই হোলাইকে দুজনের পরে ওলাইকে ফট করে আর কয়েকের আগে গুলি কর ফট করে হাড়ে তো গুলি লই আমার বাইরে ডাইরেক্ট গুলি করছে। ছোটগা ভাত খাই ঘরে তো গেছিল, হিগে গেছে আর হিগে যাই দে বাইগো একাতে হিগে দচ্ছে হিগারে ধরে বালা করে দিচ্ছে সাসা ধরে হিগারে গুলি করছে আর এন্ডি চলে গেছে। পরিবারের সচ্ছলতা আনতে শ্রমিক ভিসায় আগামী মাসের 2 তারিখ সৌদি আরব যাওয়ার কথা ছিল শাকিলের।
রাহিম সারোয়ার, যমুনা নিউজ। খুলনায় পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের বাড়িতেই 3 ভাইয়ের হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার মোল্লা আকবর উদ্দিন বাবু বাদী হয়ে মামলা করেন। এর আগে শুক্রবার নগরের বয়রা রোডের নিউ মার্কেট এলাকায় মোল্লা বাড়িতে হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী বোনেরা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে 12 ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বাবার সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার চেষ্টা করে আসছিল সোহরাবউদ্দিন শামীম, সালাউদ্দিন মিঠু, সদরউদ্দিন পিটু নামের তাদের 3 ভাই। এছাড়া প্রায় 14% জমি এবং সেখানে নির্মিত দ্বিতল বিশিষ্ট বাড়ির ভাগ দখল করারও চেষ্টা রয়েছে তাদের। এসব বিষয়ে কয়েক ধাপে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এবং মামলা হয়েছে, তবে তাতেও থামানো যায়নি অভিযুক্ত 3 ভাইকে। যেহেতু আমাকে রিং দিছে, আমি চলে আসলাম। চলে আসার পরে দেখি যে এই অবস্থা, এই অবস্থায় ভাঙছে, ভেঙে একদম গুঁড়া গুঁড়ো করে দিচ্ছে। আমি আর আমার বোন এসে সবাইকে ঠেকালাম। 12 জন আমরা অরেশ, এই 12 জন, তার মধ্যে 8টা বোন 4টে ভাই। এই 8টা বোন 4টে ভাই আমরা যেটুক করে পাবো আমাদের সেইটুক করে আমাদের সব ভাগ করে দিয়ে দেবে, এইটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। এবারে জানাবো প্রবাসের কিছু খবর। সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট। মঙ্গলবার স্থানীয় সময় সকালে 414 জন হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দায় নিযুক্ত কনসুল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার বিমানবন্দরে বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান। একই দিন হজ যাত্রীদের বহনকারী সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাই নাসের নামের আরও 2টি ফ্লাইট জেদ্দা ও মদিনায় পৌঁছায়। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ মালিকানাধীন ইয়াসমিন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রিয়াদের প্রাণকেন্দ্র বাথা মালেক ফয়সাল রোডে শামসিয়া প্লাজার গ্রাউন্ড ফ্লোরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। অতিথিদের সাথে নিয়ে ফিতা কাটেন রেস্টুরেন্টের কর্ণধার ইসমাইল হোসেন। এ সময় স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী এবং কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু প্রবাসী নাগরিক। ইসমাইল হোসেন দেশীয় এবং উন্নত মানের খাবার এবং সেবা নিতে সবাইকে ইসমাইল রেস্টুরেন্টে আমন্ত্রণ জানান। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরীর সাথে গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত জৈন্তা, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ প্রবাসীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হাকিম চৌধুরী গোয়াইনঘাট উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং সিলেট 4 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। গেল সোমবার ওল্ডহ্যামের রয়্যাল সুলতান হলে অনুষ্ঠিত হয় এই মত বিনিময় সভা। নুরুজ্জামান মনির সভাপতিত্বে এবং সদরুল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান, সেলিম সিদ্দিকী, মোশাহিদ হাসান এবং জাকি মোস্তফা টুটুল সহ আরও অনেকে। জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জকে একটি উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সকলের সহায়তা কামনা করেন আব্দুল হাকিম। দুবার দলের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং দুবার দলের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পরিষদের নির্বাচন থেকে বিরত থাকে। আগামীতে যদি দল আমাকে মনোনয়ন দেয় ইনশাআল্লাহ তাআলা গোয়াইনঘাট জনতাপুর থেকে আমি নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করি। মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট এবং কনসুলার সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। জরুরি এক বিজ্ঞপ্তির মাধ্যমে হাইকমিশন জানায়, সর্বোচ্চ সেবা দিতে দেশটির বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ ব্যবস্থাপনায় আগামী মে ও জুন মাসে এই পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস সহ অন্যান্য সেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে সেবা নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। আরও বলা হয়, পাসপোর্ট গ্রহণের তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা এবং মৃত্যু হওয়ার শূন্যে নামানোর লক্ষ্যে জিরো ভিশন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কেসুমা। শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিমচি কিয়ং। বিশ্ব নিরাপত্তা এবং স্বাস্থ্য দিবস 2025 উপলক্ষে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলা হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশন অনুযায়ী শ্রমিকদের বিপজ্জনক কর্মপরিবেশ ত্যাগের অধিকারও নিশ্চিত করা হয়েছে। গত এক দশকে বিভিন্ন কার্যকরী পদক্ষেপে কর্মক্ষেত্রে মৃত্যু হার প্রায় 40% হ্রাস পেয়েছে বলে উল্লেখ করা হয়। রাজধানীর আইসিবিতে সাস্টেইনেবল সোর্সিং বিষয়ক সেমিনারের আয়োজন করল কটন USA। মঙ্গলবার সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল। এ সময় বাংলাদেশ টেক্সটাইল সেক্টরে তুলার চাহিদা, নিরবিচ্ছিন্ন যোগান এবং নিরাপদ পরিবহন ব্যবস্থার উপর গুরুত্ব তুলে ধরেন তিনি। বলেন, মার্কিন নতুন ট্যারিফ নীতি বাংলাদেশের
টেক্সটাইল খাতের উপর প্রভাব ফেলবে। দুদেশের প্রশাসনের মধ্যে সমঝোতা থাকলে এই খাতকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ সময় বিটিএম-এর সভাপতি আরও বলেন, বিগত সরকারের দুর্নীতির কারণে বাংলাদেশের টেক্সটাইল খাত এতদিন পিছিয়ে ছিল। দেশীয় শিল্পকে বাঁচাতে অন্তর্বর্তী সরকারকে কাজ করার আহ্বান জানান তিনি। সেমিনারে ঢাকার মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, টেক্সটাইল খাত সহ অর্থনীতিকে শক্তিশালী করতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। I am looking forward to visiting more of you, to learning from more of you, and to seeing the collaboration between American cotton and the manufacturing industry here in Bangladesh grow for the benefit of both economies, for the benefit of our bilateral relation. ইন্ডিয়া যদি বাংলাদেশের পণ্য বিক্রি করে প্রাইস ট্যাগ হইতে হবে এবং এটা ট্যাক্স দিয়ে আসতে হবে। আমার সরকার বঞ্চিত হচ্ছে ট্যাক্স থেকে। আমি সাধুবাদ জানাই যে তারা স্থলপথে বেশ কিছু আইটেম বন্ধ করেছে, আমাদের শিল্পকে বাঁচানোর চেষ্টা করছে। যমুনা নিউজের কাশ্মীর হামলার জবাব দিতে ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দিল্লিতে 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। উচ্চ পর্যায়ের এই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর উপর পূর্ণ আস্থা জানিয়েছেন তিনি। উল্লেখ করেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোনো প্রক্রিয়ায় অভিযান পরিচালনা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা থাকবে।